আপনাদের সঙ্গে রয়েছে আমি সমাদ্রতা এবং আজকে এবার জমবে খেলা নিয়ে আমি চলে এসেছি এই মুহূর্তে টালিগঞ্জে এবং টালিগঞ্জে আমরা জানি লড়াইটা কাদের সঙ্গে, লড়াইটা কিন্তু বিজেপি ভার্সেস তৃণমূলেরই। সেই লড়াইয়ের খবরে যাব, তবে শুরুতেই আমরা আজ সকাল থেকে বাংলাতে যে গেরুয়া ঝড় দেখেছি সেই ঝড়ের ছবিতে নজর রাখবো। যে ঝড়ে গেরুয়া ঝড়ে ত্রস্ত তৃণমূল, সেই ছবিতে নজর রাখবো। আজ শুভেন্দু অধিকারী তার মনোনয়ন পেশ করলেন এবং মনোনয়ন যখন পেশ করলেন তখন কিন্তু একটা লম্বা মিছিল দেখলাম আমরা, ঢাকে ঢোলে উৎসবের মেজাজ দেখলাম আজ হাজরা মোড় থেকে একদম সার্ভে বিল্ডিং অবধি। এবং এই গোটা রাস্তাটা অর্থাৎ হাজরা মোড় থেকে সার্ভে বিল্ডিং অবধি গোটা এলাকাটা ছিল আজ জমজমাট ভিড়। অমিত শাহের রোড শো, যেখানে লোকে লোকারণ্য, মানুষ উপচে পড়ছে, এরকম একটা ছবি দেখতে পেলাম আমরা। এবং সেই ছবি দেখে মনে হচ্ছিল যেন কোনো অকাল কোনো উৎসব চলছে এই মুহূর্তে। অর্থাৎ হাজরা মোড়ে যে ছবিটা আজকে আমরা দেখেছি, রীতিমতো ঢাক ঢোল রথি করে অমিত শাহ যাচ্ছেন। অমিত শাহ পাপড়ি ছড়িয়ে দিচ্ছেন, গোলাপের পাপড়ি ছড়িয়ে দিচ্ছেন সমর্থকদের উদ্দেশ্যে। তার সঙ্গে একই গাড়িতে অর্থাৎ সেই রথে শ্রমিক ভট্টাচার্য ছিলেন শুভেন্দু অধিকারী, দুজন দুদিকে ছিলেন। এবং সেই রথ যত এগোচ্ছিল তত যেন মানুষের ভিড় আরও বাড়ছিল। মানুষের ভিড়ের জন্য রথ এগোতে পারছিল না, এতটাই শ্লথ গতিতে রথ এগোচ্ছিল। বাংলার মানুষ কার্যত সেখানে উপচে পড়েছিলেন এবং বাংলার মানুষ কোথাও কি তোষণে ভীত, কোথাও তৃণমূলের সন্ত্রাসে ভীত এবং এর থেকে মানুষ মুক্তি চাইছেন। এই মুক্তির ডাক দিলেন অমিত শাহ। আজকে রথ থেকে মানুষের সেই মুক্তির ডাকটাই দিলেন অমিত শাহ। এবং সেখানে রথ যাত্রাটা শুরু করার আগে কিন্তু এভাবেই বাংলার মানুষকে পেপ টক দিলেন। শুনুন একবার। चुनाव के पहले ही শেষ হওয়ার आगे বেরিয়ে যেতে হবে। करीब करीब समग्र बंगाल का मेरा दौरा हुआ है। बंगाल में के कोने कोने में, कलकत्ता जाइए, दुर्गापुर जाइए, उत्तर बंगाल जाइए, ठीक है, हर जगह पे एक ही आवाज है, इस सरकार को बदल दो, ममता बनर्जी को बाय बाय टाटा कर दो। मैं आज बंगाल की पूरी जनता जो टोलबाजी से त्रस्त है, तृणमूल कांग्रेस की कार्यकर्ताओं की गुंडाई से त्रस्त है, महिलाओं की असुरक्षा से त्रस्त है, बेरोक टोक घुसपैठ होकर बंगाल की डेमोग्राफी चेंज हो रही है, इससे त्रस्त है। आए दिन बम धमाके गोलीबारी से त्रस्त है, युवा बेरोजगारी से त्रस्त है और करप्शन का नरेंद्र मोदी जिंदाबाद 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 भारत माता की जय। সরাসরি এই মুহূর্তে আমরা নজর রেখেছি যে ছবিতে, সেটা হচ্ছে সল্ট লেকে বিজেপির পার্টি অফিস, সেখানে শুভেন্দু অধিকারী রয়েছেন এবং সেই ছবিটাতে আমরা নজর রাখছি। আমরা সল্ট লেকে বিজেপির সদর দপ্তর, বিজেপির পার্টি অফিস, সেই পার্টি অফিসের দিকে আমরা নজর রেখেছি। এই মুহূর্তে সরাসরি দেখতে পাচ্ছেন সল্ট লেক থেকে শুভেন্দু অধিকারীকে কানাই চন্দ্র মণ্ডল এই মুহূর্তে যোগ দিলেন বিজেপিতে। কানাই চন্দ্র মণ্ডল বিজেপিতে যোগ দিলেন, দেখতে পাচ্ছেন সেই ছবিটা। কানাই চন্দ্র মণ্ডল এই মুহূর্তে তৃণমূল থেকে বিজেপিতে যোগ দিলেন, সেই ছবিটা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সল্ট লেকে বিজেপির পার্টি অফিসের ছবি দেখতে পাচ্ছেন। কানাই চন্দ্র মণ্ডল তিনি তৃণমূল থেকে বিজেপিতে যোগ দিলেন, শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে বিজেপিতে যোগ দিলেন কানাই চন্দ্র মণ্ডল। কৃষক নেতা, তৃণমূলের বিধায়ক ছিলেন একসময় কানাই চন্দ্র মণ্ডল এবং সেই কৃষক নেতা, তৃণমূলের এক সময়কার বিধায়ক সেই কানাই চন্দ্র মণ্ডল আর তৃণমূলে আস্থা রাখতে পারছেন না, তাই তিনি শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে বিজেপিতে যোগ দিয়েছেন। যে ছবিটা আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, সল্ট লেকের ছবি দেখতে পাচ্ছেন, সল্ট লেকে বিজেপির পার্টি অফিস এবং সেখান থেকে দলীয় দপ্তর, সেই দপ্তরে শুধু পশ্চিমবঙ্গের মানুষ নয়, সারা ভারতবর্ষ এবং দেশের মানুষ একটি নজিরবিহীন ঘটনার সাক্ষী হয়ে থাকলো।
12টি রাজ্যে এসআইআর চলছে। অবিজেপি শাসিত রাজ্য কেরল এবং তামিলনাড়ুতে এসআইআর সম্পূর্ণ হয়েছে। কিন্তু যেদিন থেকে এসআইআর প্রক্রিয়া মানে ভোটার লিস্ট শুদ্ধিকরণের প্রক্রিয়া, ভেজাল মুক্ত ভোটার লিস্টের প্রক্রিয়া, ত্রুটিমুক্ত ভোটার লিস্টের প্রক্রিয়া পশ্চিমবঙ্গে শুরু হয়েছে, সেদিন থেকে পরিকল্পিতভাবে তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রী, তৃণমূল কংগ্রেসের সমস্ত নেতারা একটি ধর্মীয় বিভাজন তৈরি করেছেন, ধর্মান্ধতার কাছে আত্মসমর্পণ করেছেন। এবং গতকাল সুপ্রিম কোর্টের নির্দেশে যখন বিচারপতিরা এই অভিযানে সামিল হয়েছেন, তাদের উপরে 15 ঘন্টা ধরে যে আক্রমণ চলল তা সম্পূর্ণভাবে সংসদীয় রীতি নীতি, শিষ্টাচার, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা, ভারতীয় সাংবিধানিক মানুষের অধিকার এবং সমস্ত নির্বাচনী প্রক্রিয়াকে আজকে লঙ্ঘন করে ফেলেছে। এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা কোনো স্থানীয় মানুষের জনরোষ নয়, এটা পরিকল্পিত। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গকে বিচ্ছিন্ন করে দেওয়ার জন্য আমাদের যে মেরুদণ্ডের মতো যে রাস্তাটি আছে, সেই রাস্তার উপরে বন্ধ রেখে সেখানে রান্না করে সেখানে আগুন জ্বালিয়ে আজকে এতজন বিচারককে সেখানে আটকে রাখা হলো, এবং যাদের মধ্যে মহিলারাও ছিলেন। আজকে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গকে বিচ্ছিন্ন করে দেওয়ার একটা সুপরিকল্পিত প্রয়াস চলেছে। যেভাবে কিছু মানুষ আমাদের সীমানার ওপারে বসে বলছে যে আমরা যে কোনো মূল্যে চিকেন নেককে সরিয়ে দিয়ে আমরা আমাদের আমরা এখান থেকে পশ্চিমবঙ্গের সার্বিকভাবে এবং বিশেষ করে ভারতবর্ষের উপর একটা আক্রমণ নামিয়ে আনব। আজকে তার একটা সামগ্রিক প্রতিফলন হয়েছে গতকালকের ঘটনায়। সুজাপুরের 2,69,000 ভোটারের মধ্যে 1,35,000 ভোটারের নাম যাচাইকরণের আওতায় আনা হয়েছিল। এই সীমান্তবর্তী এলাকার জনবিন্যাস বদলে যাচ্ছে। পরিকল্পিতভাবে 80 দশকের মধ্যভাগ থেকে পশ্চিমবঙ্গের ওপরে একটা সাইলেন্ট ডেমোগ্রাফিক ইনভেশন চলেছে। বিনা যুদ্ধে ভারত দখলের চক্রান্ত চলেছে। পশ্চিমবঙ্গের কারণে আমরা বারবার বলছি, শুধু বিহার এবং ঝাড়খণ্ডের বনাঞ্চল কিংবা সীমাঞ্চল নয়, মুর্শিদাবাদকে একটা এপিক সেন্টার হিসেবে ব্যবহার করে, মালদার একটা অংশকে ব্যবহার করে সারা ভারতবর্ষে একদিকে যেরকম জাল নোট ছড়িয়ে দেওয়া হচ্ছে, অন্যদিকে বিভিন্ন জায়গায় বাংলাদেশি অনুপ্রবেশকারীদের, রোহিঙ্গাদের বিভিন্ন জায়গায় ছড়ানো হচ্ছে। সাম্প্রতিক যে লস্করে তৈবার জঙ্গি গ্রেপ্তার হয়েছে, 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা জেলার সামনে স্বীকার করেছে তারা পশ্চিমবঙ্গে এসেছিল, পশ্চিমবঙ্গের সীমান্ত পেরিয়ে তারা এদেশে ঢুকেছে এবং দীর্ঘদিন পশ্চিমবঙ্গের মাটিতে বসে তারা সার্বিকভাবে বিভিন্ন পরিকল্পনা করেছে, তারপরে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় গেছে। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বারবার এই সরকারের ইন্টেলিজেন্সের কাছে ইনপুট পাঠানো হয়েছিল যে বাংলাদেশ বর্ডার কিছুটা সিকিউর হয়ে যাবার পরে কুচবিহারকে সেন্টার করে বিভিন্ন জায়গায় কোভিড কালে আজকে এই ধরনের জঙ্গি গোষ্ঠীগুলো তাদের মডিউল তৈরি করছে এবং কুচবিহার থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছে। এই সরকার তাদের বিন্দুমাত্র কর্ণপাত করেনি, কারণ এই সরকার কার্যত বাবরের সরকার, এই সরকার মৌলবাদীদের সরকার, এই সরকার বিভাজনকামী সরকার, এই সরকার সমাজকে ধর্মের নামে ভেঙে টুকরো করে দেওয়ার সরকার। সবচেয়ে দুর্ভাগ্যের বিষয় হলো যে বাংলার মাটিতে দাঁড়িয়ে কবিরা কবিতা লিখেছিলেন, তোমরা আমার বটের ঝুড়িতে সুতো বাঁধো, আমি তোমাদের পীরের দরগায় চিরাগ জ্বালি, আমরা ভাষায় এক, ভালোবাসায় এক, মানবতায় এক, আমরা বিনা সুতোয় রাখি বন্ধনের কারিগর আমরাই। আজকে সেই বাংলা সম্পর্কে সুপ্রিম কোর্ট তাদের অবজারভেশনে কি লিখছে দেখুন, we have never seen such a polarized state. এটা সুপ্রিম কোর্টের অবজারভেশন। যেই ধরনের পোলারাইজেশন, ধর্মীয় পোলারাইজেশন, এ ধরনের কোন রাজ্য হতে পারে এটা সুপ্রিম কোর্ট পর্যন্ত কোনোদিন দেখেনি। আমরা কোন পশ্চিমবঙ্গে বাস করছি? আজকে কি আমরা আবার উদ্বাস্তু হব? যে পশ্চিমবঙ্গ 1947 সালে, 1971 সালে এই লক্ষ লক্ষ উদ্বাস্তুদের আজকে আমরা এখানে আশ্রয় দিয়েছি, আমাদের জমি কোথায়? জমি নেই।
এবার পশ্চিমবঙ্গের বাঙালিদের ভাবতে হবে তারা কোথায় যাবেন। দণ্ডকারণ্যে জমি নেই উড়িষ্যায়, আজকে উত্তরপ্রদেশের বেতুলে জমি নেই, রায়পুরে নেই, বিলাসপুরে নেই, অন্ধ্রপ্রদেশে নেই, তাহলে বাঙালি হিন্দু কোথায় যাবে? আমরা হিন্দু মুসলমানের রাজনীতি করতে এখানে আসিনি। আমাদের কাজ গোটা পশ্চিমবঙ্গবাসীকে নিয়ে, যারা ভারতীয় মুসলমান আছেন তাদের সঙ্গে আমাদের কোথাও কোনো বিরোধ নেই। কিন্তু আজকে এই নির্বাচন যখন পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ না বানানোর নির্বাচন, সেই নির্বাচনের প্রাক্কালে দাঁড়িয়ে হিন্দুদের সঙ্গে সঙ্গে আজকে যারা মুক্ত মনস্ক, প্রগতিশীল, শিক্ষিত মুসলমান ভাই বোনেরা আছেন তাদেরও চিন্তা করতে হবে যে তারা কোন রাজ্যের অধিবাসী হতে চলেছেন। ওপারের বাংলাদেশে যে ঘটনা ঘটেছে এপারেও সেই ঘটনার একই প্রতিফলন। ওপারে রবীন্দ্রনাথের মূর্তি ভাঙা হয়েছে, আর এপারে তৃণমূল কংগ্রেসের ছাত্র নেতা রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে আগুন লাগিয়ে দিয়েছে। ওপারে সরস্বতী পুজো বন্ধ করা হয়েছে, এপারে কৃষ্ণনগরের বিভিন্ন স্কুলে, মুর্শিদাবাদের বিভিন্ন স্কুলে পোস্টার পড়েছে মূর্তি পুজো বন্ধ করো। ওপারে দুর্গা প্রতিমা, কালী প্রতিমা আক্রান্ত হয়েছে, পশ্চিমবঙ্গের মাটিতে কালী ঠাকুরের বিসর্জন আক্রান্ত হয়েছে। মা কালীকে আজকে পুলিশ ভ্যানের তুলে নিয়ে যাওয়া হয়ে মা কালীকে অ্যারেস্ট করে নিয়ে চলে যাওয়া হচ্ছে। এই পরিস্থিতির বাইরে আমাদের বেরিয়ে আসতে হবে। আর এই নির্বাচনে তৃণমূল কংগ্রেস গতকাল যে ঘটনা ঘটে দেখালো, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা পরিকল্পিতভাবে রাজ্যে অশান্তি তৈরি করার, সাম্প্রদায়িক হানাহানি তৈরি করার, রাজ্যে দাঙ্গা লাগানোর একটা প্রচেষ্টা, রাজ্যে এমন পরিস্থিতি তৈরি করা যাতে কোনো বাহিনী এসে শান্তি রক্ষার স্বার্থে গুলি চালায় এবং তারপর সেখান থেকে একটা দিকে আগুন ছড়িয়ে পড়ুক সাম্প্রদায়িকতার। আজকে এর বাইরে যে কোনো মূল্যে আমাদের বেরিয়ে আসতে হবে। যে রাজ্যে বিচার ব্যবস্থা আক্রান্ত হয় সে রাজ্যে তো আইনের শাসন থাকে না। আমরা দেখেছি হাইকোর্টের বিচারপতিদের বাড়িতে গিয়ে পোস্টার মারা হচ্ছে, হাইকোর্টের বিচারপতিদের নিজের মানে বিচার কক্ষে ঢুকে তাদের ম্যান হ্যান্ডেল করা হয়েছে, এটা আমরা অতীতে দেখেছি। আমরা দেখেছি হাইকোর্টের একজন মহিলা বিচারপতিকে তার কাছে থ্রেট কল এসেছে এবং তাকে কি বলা হয়েছে সেটা জনসমক্ষে না বলাই ভালো। আজকে এই পর্যন্ত আমরা দেখেছি লোয়ার জুডিশিয়ারি ইজ আন্ডার থ্রেট। এরা যে বিনিয়োগ না আসার অন্যতম কারণ হচ্ছে এই জুডিশিয়ারির অবস্থা। আজকে একটা প্রক্রিয়া চলেছে, প্রক্রিয়াটা একটি সাংবিধানিক প্রক্রিয়া, সাংবিধানিক সংস্থা সেই প্রক্রিয়া চালাচ্ছে। আজকে সেই প্রক্রিয়া চালাতে গিয়ে আজকে এই অবস্থা তৈরি হচ্ছে যে যাদের নাম জোর করে, মানে যিনি এখানকার বাসিন্দা নন, যার বাবার ছেলের বয়সের পার্থক্য 10, তাদেরও ভোটার লিস্টে নাম রাখতে হবে। যদি নাম না রাখে তাহলে আগুন জ্বলবে, বিচারপতিদের বন্ধ করে দেওয়া হবে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ এবং বিশেষ করে ইস্টার্ন ইন্ডিয়ার গেটওয়ে যে সেই রাস্তাকে সম্পূর্ণভাবে অবরোধ করে দেওয়া হবে, রাস্তার উপরে আগুন জ্বালানো হবে। শিশুরা রাস্তার মধ্যে বিভিন্ন জায়গায় জ্যামে আটকে গিয়ে 5 বছরের বাচ্চা সে পর্যন্ত দুধ পায়নি, কোনো খাবার খায়নি। এই পরিস্থিতি তৈরি হয়েছে পশ্চিমবঙ্গে। এটা পরিকল্পিতভাবে আজকে এটা তৈরি করা হচ্ছে, কারণ তৃণমূল জানে তৃণমূল চলে গেছে, তৃণমূল জানে তৃণমূলের আর কোনো অস্তিত্ব নেই। আমি প্রায় 4 দশকের রাজনৈতিক জীবনে কোনোদিন দেখিনি 1984 সালের পরে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্ভেদ্য দুর্গ ভবানীপুর কেন্দ্রে আজকে যখন আমাদের অমিত শাহ তার যখন র্যালি হচ্ছে তখন স্বতঃস্ফূর্ত উন্মাদনা মানুষের ওপরে, মানুষ নির্ভয় হয়ে গেছে, মানুষ ভয় মুক্ত হয়ে গেছে। বিভিন্ন অসতিপর বৃদ্ধ থেকে শুরু করে তরুণীরা পর্যন্ত বারান্দা থেকে ছাদ থেকে ভিক্টরি সাইন দেখাচ্ছে, হাত নাড়ছে, সে হাত নাড়া থামছে না। আজকে তলায় দাঁড়িয়ে মানুষ চিন্তা করছে, বলছে জিততেই হবে। কোথায় বলছে ভবানীপুরে বলছে, কোথায় বলছে হাজরার মোড়ে বলছে, কোথায় বলছে মুখ্যমন্ত্রীর বাড়ির মাত্র কিছু মিটার দূরে রাস্তার উপর দিয়ে যখন গাড়ি যাচ্ছে। আপনারাও সাংবাদিকরা ছিলেন। এই ধরনের উন্মাদনা, এই ধরনের অ্যান্টি ইনকামবেন্সি, এই ধরনের তৃণমূল বিরোধিতা, এই ধরনের মুখ্যমন্ত্রীর বিরোধিতা অতীতে কোনো দিন চোখে পড়েনি। কারণ আজকে পশ্চিমবঙ্গের মানুষ স্থির করে ফেলেছে যে পশ্চিমবঙ্গকে যদি পশ্চিমবঙ্গ বানিয়ে রাখতে হয়, পশ্চিমবঙ্গকে যদি ভারতবর্ষের অঙ্গরাজ্য বানিয়ে রাখতে হয়, তাহলে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের বিদায়ের প্রয়োজন আছে। আর যেভাবে সম্পূর্ণ প্রশাসনকে কাজে লাগিয়ে
এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেস এনসিসি ঘোষণা হয়ে যাবার পরেও এখানে শুধু বিভাজনের রাজনীতি চালাচ্ছেন না, এখানে ভেন্ডেটা পলিটিক্স চালিয়ে যাচ্ছেন। বিভিন্ন জায়গায় বিজেপি কর্মীদের হেনস্থা করার চেষ্টা, মিছিলে হেনস্থা করার চেষ্টা যেভাবে চলেছে, আজকে এর থেকে বাংলা এবং বাঙালির মুক্তি চাই। আজকে শুধু পশ্চিমবঙ্গের বাঙালিরা নন, সারা ভারতবর্ষের যেখানে যত বাঙালি আছেন, সারা পৃথিবীতে যত এন্টায়ার বেঙ্গলি ডায়াসপোরা, সারা পৃথিবীর যারা বাংলা ভাষায় কথা বলেন, যারা নিজেদের নারীর যোগ পশ্চিমবঙ্গের সঙ্গে আছে বলে মনে করেন, তারাও এই সরকারটাকে উৎখাত করতে চাইছেন। আজকে এই বিভাজনের বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা একমাত্র রাজনৈতিক দল যারা দীর্ঘদিন ধরে বলে এসেছে 80-র দশক থেকে যে আমরা যে কোনো মূল্যে এই বাংলাদেশে অনুপ্রবেশকে বন্ধ করব, ডিটেক্ট, ডিলিট এন্ড ডিপোর্ট। যারা বলেছিল পাকিস্তানের দাবি মানতে হবে তবেই ভারত স্বাধীন হবে, আজকে তাদের কোনো জায়গা নতুন করে ভারতবর্ষে নেই। পশ্চিমবঙ্গ ধর্মশালা নয়, যার যখন ইচ্ছা সে এখানে চলে আসবে, ভোটার লিস্টে নাম ঢোকাবে, এটা চলবে না। ভারতবর্ষের ভোটার লিস্টে ভারতীয়দের নাম থাকবে। ভারতবর্ষের ভোটাররা ভারতবর্ষের ভোটে ভোট দেবে, পশ্চিমবঙ্গবাসীরা তারা সেখানে ভোট দেবে। যারা এটাকে কালিমালিপ্ত করতে চাইছে, ভোটার লিস্টকে কলুষিত করতে চাইছে, গোটা প্রক্রিয়াটাকে, আজকে তাদের বিরুদ্ধে সংঘবদ্ধভাবে মানুষ প্রতিবাদ জানাবে। এরপরে আমাদের বিরোধী দলনেতা নন্দীগ্রামের বিধায়ক এবং ভবিষ্যতের বিধায়ক এবং ভবিষ্যতের ভবানীপুর এর বিধায়ক শুভেন্দু অধিকারী আপনাদের সামনে তার কথা বলবেন। ধন্যবাদ। ইতিমধ্যে মাননীয় রাজ্য সভাপতি সমীর দাস সবিস্তারে সব বলেছেন। আমি শুধু দুটো বিষয় আপনাদেরকে বলবো। একটা হচ্ছে ক্রমাগত জুডিশিয়ারির উপরে আক্রমণ এই পশ্চিমবাংলায় বিগত 5 বছর ধরে সবচেয়ে বেশি আপনারা দেখেছেন। যদি অতীতে যান 2021 সালে মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম নির্বাচন নিয়ে একটি মামলা করেছিলেন, যদি সেই মামলা তিনি নিজেই উত্থাপন করেননি। উত্থাপন করার দায়িত্বটা আমার ছিল না, ওনারই ছিল। যেহেতু ডকুমেন্ট ছিল না, কানে শুনে সব লিখে দিয়েছিলেন, তাই মামলাটা হেরে যাবে, তাই তিনি মামলা তোলেননি। সেটা অন্য বিষয়। কিন্তু মামলাটা প্রথমে প্রধান বিচারপতি, সম্মানীয় বিচারপতি কৌশিক চন্দ্রকে অ্যাসাইন করেছিলেন দায়িত্বভার। তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব গোঁসা হয়েছিল। তিনি মাননীয় বিচারপতির আদর্শ এবং তার পুরনো ব্যাকগ্রাউন্ড, তার ভাই কোন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ইত্যাদি নিয়ে প্রশ্ন তুলে হইচই জুড়ে দিয়েছিলেন, আপনারা জানেন। তারপরে মাননীয় বিচারপতি কৌশিক চন্দ্র সেই মামলা ছেড়ে দেন, কিন্তু তিনি 5 লক্ষ টাকা ফাইন করেন। স্বাধীনতার পরে আমরা যে 30-32 বছর আমি রাজনীতি করছি, শ্রমিকদা আরো বেশি হবে, তাতে কানাইবাবু হয়তো আরো একটু বেশি হবে, তাতে কখনোই আমরা এই ধরনের উদাহরণ দেখিনি যে কোনো প্রতিষ্ঠিত রাজনৈতিক ব্যক্তিত্ব, নির্বাচিত জনপ্রতিনিধি, তাকে 5 লক্ষ টাকা নিজের রোজগারের টাকা থেকে চেকে ফাইন দিতে হয়েছে। এটা একটা নজির। তারপর থেকে ক্রমান্বয়ে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি থেকে আমাদের বিশ্বজিৎ বসু অবসরপ্রাপ্ত বিচারপতি থেকে সিনিয়র জাস্টিস রাজাশেখর মান্থার বাড়িতে পোস্টার ফেলা থেকে লাগাতার আক্রমণ আপনারা দেখেছেন। শেষ আইপ্যাকের অফিস থেকে ইডির তল্লাশিতে বাধা দিয়ে ফাইল এবং মোবাইল ফোন চুরি করে নিয়ে গিয়ে মমতা ব্যানার্জি সতর্কে ঘোষণা করেছিলেন, আমি ফাইলগুলো কাড়িয়ে নিয়ে এলাম। সেদিনও যখন ইডি গেছিল মাননীয় বিচারপতি সুব্রা ঘোষের এজলাসে, তখনও দেখেছেন যে কসবা ল কলেজ থেকে, যোগেশচন্দ্র ল কলেজ থেকে মাননীয় চন্দ্রিমা ভট্টাচার্যের নেতৃত্বে ল স্টুডেন্টদের এনে এজলাস ভণ্ডুল করা হয়েছে। তাই এই রাজ্যে গণতন্ত্রের একটি অন্যতম স্তম্ভ জুডিশিয়ারি এবং লোয়ার জুডিশিয়ারি থেকে আপার জুডিশিয়ারি কলকাতা হাইকোর্টকে অলরেডি থ্রেট কালচারের সামনে পড়তে হয়েছে। এটা প্রমাণিত, ভুরি ভুরি অভিযোগ রয়েছে। গতকাল এসআইআর এর শুনানি ছিল সুপ্রিম কোর্টে। সেখানে বিচারপতিরা সব দেখে শুনে 2টি মন্তব্য করেছিলেন।
মানে অনেক মন্তব্যই করেছেন। দুটো মন্তব্য খুব গায়ে লেগেছিল তৃণমূল কংগ্রেসের। একটা ছিল যে ট্রাইব্যুনালে আবেদন যারা করবেন তাদের সবটা দিকটা দেখে শুনে নিয়ে সিদ্ধান্ত নেবে ট্রাইব্যুনাল। তার মানে এই নয় যে তারা এই নির্বাচনে ভোট দিতে পারছেন না, মানে আগামী কোনো নির্বাচনে ভোট দিতে পারবেন না, তার মানে এই নয়। এটা একটা কথা বলেছিলেন। আর ফর্ম 6 নিয়ে বলেছিলেন যে নমিনেশন ফাইলের শেষ দিন পর্যন্ত ফর্ম 6 নেওয়া যেতে পারে, নেওয়া হয়, এই পরম্পরা আমাদের যে আরপি অ্যাক্ট রয়েছে সেই অ্যাক্টেই রাখা আছে। স্বাধীনতার পরে যত নির্বাচন হয়েছে এই প্রসিডিওরই হয়েছে। গতকাল বিকাল দুপুরের পর থেকে তৃণমূল কংগ্রেসের নেতাদের এক্স হ্যান্ডেল, ফেসবুক ইত্যাদি দেখলে দেখবেন তারা সবাইকে আক্রমণ করতে করতে কাল থেকে সুপ্রিম কোর্টের বিরুদ্ধে আক্রমণটা শুরু করে। তার ফলশ্রুতিতেই সুজাপুরে যা ঘটনা ঘটেছে এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এই ঘটনাটা কি সংগঠিত অপরাধ? এই সংগঠিত অপরাধ কলকাতা থেকে তৃণমূল কংগ্রেসের মাথারা সংগঠিত করেছেন। কার্যকর করার দায়িত্ব দিয়েছেন সাবিনা ইয়াসমিনকে, যিনি নিজের নির্বাচন কেন্দ্রে গত লোকসভা নির্বাচনে হেরেছেন। এই নির্বাচনেও নিজের নির্বাচন কেন্দ্রে তৃণমূল কংগ্রেস তাকে লড়াই করানোর বা লড়াই করার সুযোগ দেওয়ার সাহস দেখাতে পারেননি। এবং তিনি হলেন প্রধান কারিগর, ইমপ্লিমেন্টেশন পার্টি আর পরিকল্পনার পার্টি, বিহাইন্ড দ্য স্ক্রিন আর্কিটেক্টার এবং পুরো পরিকল্পনাটা এই কলকাতা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের উপর থেকে করা হয়েছে আক্রমণটা সুপ্রিম কোর্টের এই মন্তব্যগুলোর পরে। এটা ভীষণ অ্যালার্মিং। আমি প্রথমেই ধন্যবাদ দেব কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীকে। তারা ধৈর্যের পরীক্ষা দিয়েছেন। আমাদের 3 জন মাননীয়া মহিলা বিচারপতি সহ 8 জন বিচারপতিকে তাদের ব্যক্তিগত শারীরিক নানা রকম সমস্যার পরেও তারা অনেকক্ষণ ধরে তারা অত্যন্ত ধৈর্যশীল হিসাবে তারা এটা মোকাবিলা করেছেন এবং গতকাল গভীর রাত্রে বা মধ্যরাত্রে তারা মুক্তি পেয়েছেন। আজকে সুপ্রিম কোর্টের যে সমস্ত টিপ্পনী বা অবজারভেশন মন্তব্যগুলো এসেছে, হ্যাঁ, এটা তো অত্যন্ত মানে সামগ্রিকভাবে পশ্চিমবাংলার ক্ষেত্রে লজ্জা। যে কথাটা আমরা বলছি মেরুকরণের রাজনীতি আমরা করি না। গতকাল নন্দীগ্রামের আকিফুলের বাড়িতে যখন আমি যাই, আপনি দেখেছেন বিজেপি করার অপরাধে তাকে মসজিদে ওঠার ক্ষেত্রে ফতোয়া দেওয়া হয়েছে যে একে মসজিদে উঠতে দেওয়া হবে না, অর্থাৎ প্রার্থনা বা নামাজ করতে দেওয়া হবে না। সরকারি টাকায় বসানো সাবমার্সিবল থেকে জল নিতে দেওয়া হবে না। এবং তার ভাই একটি টোটো চালায়, সেই টোটোতে ওখানে মুসলিম 5 মহল্লা 5টি গ্রামের কোনো মুসলিম লোক উঠতে পারবে না। অর্থাৎ সেই মধ্যযুগীয় বর্বরতা, সামাজিক বয়কট, সেটা আপনারা দেখেছেন। আমি সেদিনই তখনই বলেছিলাম যে মেরুকরণের রাজনীতি ভারতীয় জনতা পার্টি করে না। ভারতীয় জনতা পার্টি বিকাশের রাজনীতি করে, উন্নয়নের রাজনীতি করে, সংবিধান এবং সুরক্ষার কথা বলে, ধর্মীয় স্বাধীনতার কথা বলে, নিজ ধর্মে আস্থা অপর ধর্মে শ্রদ্ধার কথা বলে। কিন্তু এরা যেগুলো করছে সেটা আপনি দেখেছেন, দেখছেন। 2021 সালে বেলডাঙ্গার একটি মসজিদের মধ্যে আবু তাহের খান নিজে কিভাবে একটি ধর্মীয় স্থান ব্যবহার করে প্রচার করেছিলেন, সেটা এরকম অসংখ্য উদাহরণ আছে। গত 3 দিন আগে রঘুনাথগঞ্জের তৃণমূল প্রার্থী রাষ্ট্রমন্ত্রী আখরুজ্জামান মুসলিম মহিলাদের কাছে গিয়ে বলছে যে আপনাদের বিজেপি এলে তাড়িয়ে দেবে। তৃণমূল চাকরির কথা বলে না, চাকরির হিসাব দেয় না। তৃণমূল কৃষকের ন্যায্য মূল্যের কথা বলে না, ধান পাট আলুর কথা বলে না। তৃণমূল সেচের কথা বলে না, নদী ভাঙনের কথা বলে না। তৃণমূল পানীয় জলের জল জীবন মিশনের কথা বলে না। তৃণমূল শিল্পের কথা বলে না। তৃণমূল নারী সুরক্ষার কথা বলে না। তৃণমূল কেবলমাত্র নির্বাচন এলে বিপুল সংখ্যক মুসলিম জনগোষ্ঠী জনবিন্যাস বদলে দিয়ে যেটা হয়েছে তাকে আজকে
ধর্মীয় মেরুকরণের কথা বলে, যা আজকে সুপ্রিম কোর্টের মন্তব্যের মধ্য দিয়ে গোটা বাংলায় ভারতীয় জনতা পার্টির সহ যারা অধিকাংশই যারা মুক্তমনা আলোচক তারা যে কথাগুলো বলে এসেছেন, আজকে সুপ্রিম কোর্ট সংবিধানের বড় পিলার সেই স্ট্যাম্প লাগিয়ে দিল। আমি এখান থেকে আবেদন করব অবিলম্বে সাবিনা ইয়াসমিন সহ চক্রান্তকারীদের গ্রেপ্তার করা হোক। এনআইএ অথবা সিবিআই তারা যে চার্জ নিয়েছে সময় ডিলে না করে, এভিডেন্স যেহেতু নষ্ট হবে, কালকে গাড়ির কাঁচ ভেঙেছে, আগুন লাগিয়েছে এবং আমরা দেখেছি আরজি করের ক্ষেত্রে 5 দিন পরে এভিডেন্স নষ্ট করা হয়েছে। সুপ্রিম কোর্ট যেহেতু বলে দিয়েছে আজ রাত্রি 12টার মধ্যে এই কেস কালিয়াচক থানাকে হ্যান্ডওভার করে দেওয়া উচিত, এনআইএ অথবা সিবিআই, যেটা মহামান্য কোর্ট ঠিক করে দিয়েছেন তাকে, এবং অবিলম্বে এদের হেফাজতে নিয়ে এই রাষ্ট্রবিরোধী মৌলবাদী সংবিধান বিরোধী শক্তিকে নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হোক। এবং অবশ্যই সাবিনা ইয়াসমিন তিনি প্রার্থী হলে আইনের ঊর্ধ্বে যাবেন, যা খুশি করতে পারবেন, এটা নয়। কিছুদিন আগে বিহারে দেখেছেন নীতিশজির রাজত্বে নির্বাচন চলাকালীন একটি ঘটনাতে জেডিইউর একজন প্রার্থীকে গ্রেপ্তার করেছিল নীতিশজির প্রশাসন। এটাকেই বলে সুশাসন, এটাকেই বলে গভর্নেন্স। আমরা চাইব এদের বিরুদ্ধে কঠিনতম ব্যবস্থা গ্রহণ করা হোক এবং ছোট ছোট যা ঘটনা গত 24 ঘন্টায় ঘটছে, এগুলো এই রাজ্যের পক্ষে নির্বাচনের অনুকূল পরিস্থিতির পক্ষে মিসম্যাচ বলে আমি মনে করি। আজকে দুটো ঘটনা, সকালবেলা ডায়মন্ড হারবারে প্রার্থী দীপক হালদারকে সুবিধা পোর্টালের মাধ্যমে তার প্রচার বাধা দেওয়া হয়েছে, তাকে প্রচার করতে দেওয়া হয়নি। তিনি এসডি অফিসের সামনে রাস্তায় কয়েক ঘন্টা অবস্থানে বসেছিলেন, উঠে গেছে কিনা আমি জানি না। তিনি সকাল থেকে ডায়মন্ড হারবারের ওসিআইসি থেকে এসপি পর্যন্ত, আমি নিজে ডিজিপি মিস্টার সিদ্ধিনাথ গুপ্তা, মিস্টার অজয় রানাডে, পুলিশ অবজারভার মিস্টার এনকে মিশ্রা এবং সিও মনোজ আগরওয়ালকে ডিটেলস ভিডিও সহ দেওয়ার পরেও আমার মনে হয়নি যে তাদের কথা নিচের তলার পুলিশ শুনছে। এই যে গ্যাপটা থেকে যাচ্ছে, ইলেকশন কমিশনের উচিত অবিলম্বে এতে হস্তক্ষেপ করা এবং সাথে সাথে আমাদের আজকে যে র্যালি ছিল, যেটা মহার্যালি হয়েছে, ব্যাখ্যা করে শ্রমিকদা বলেছেন ঐতিহাসিক র্যালি হয়েছে, মমতা ব্যানার্জির হারা নিশ্চিত হয়েছে। সেই র্যালিরও শেষ মুহূর্তে মমতা ব্যানার্জির বাড়ির গলি থেকে যে ধরনের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বা বিজেপি সমর্থকদের উদ্দেশ্য করে হাতে গোনা মমতা ব্যানার্জির কোম্পানির 4র্থ শ্রেণীর কর্মচারী 7-8টি যেভাবে চপ্পল জুতো নিয়ে অঙ্গভঙ্গি করছিলেন এবং অবৈধ মাইক বাজাচ্ছিলেন, কালীঘাটের থানার ওসি এবং ডিসি সাউথ সহ দায়িত্বশীল আধিকারিকদের বিরুদ্ধেও কেন ব্যবস্থা নেবে না ইলেকশন কমিশন, সেটাও আমি উল্লেখ করছি। প্রশ্ন নেবেন? মুখ্য সচিব জানিয়েছেন কি জানাননি এটা আমার বিষয় নয়। সুজাপুরের কথা বলছেন তো, এটা মমতা ব্যানার্জিকে জানানোর বিষয় নয়। তৃণমূল লোকরা সামনে আছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।